হ্যালো আমার কলিজার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মহারানী চলে আসলাম তোমাদের মাঝে একটি রোমান্টিক গল্প নিয়ে, যা আমার সাথে ঘটেছে। আমি আজকে তোমাদের মাঝে ঘটে যাওয়া গল্পটি শেয়ার করব, এজন্য অবশ্যই তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি আজকে যে গল্পটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা শুনলে হয়তো তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করা যাক। আমি কলেজে এসএসসি পড়ার সময় এই ঘটনাটা ঘটেছিল। আমি কলেজ হোস্টেলে থাকতাম। হোস্টেলটা ছিল ৩ তলা বিল্ডিং। আমি ফার্স্ট ইয়ারে উঠার পর হঠাৎ করেই কলেজ কর্তৃপক্ষ ঘোষণা দিল যে হোস্টেল ভেঙে ৪ তলা করা হবে। আমাদেরকে ৩ মাসের সময় দেওয়া হলো, এর মধ্যেই যে যার মতো থাকার জায়গা ঠিক করে নেবে। আশেপাশে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না। মেসের জন্য কয়েকদিন ঘুরলাম, কিন্তু পছন্দমতো পেলাম না। আমার তো ভয় হলো যে শেষ পর্যন্ত হয়তো আমি থাকার জায়গা খুঁজে পাব না। সেক্ষেত্রে আমার পড়াশোনার কি হবে সেটাই ভেবে আমার যেন কেমন লাগছিল। তো বন্ধুরা, যারা আমার সাথে কথা বলতে চাও তারা অবশ্যই আমার দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি গল্পের শেষে ফেলে দেব। এই নাম্বারটা নিয়ে তোমার আমার হোয়াটসঅ্যাপে নক করবে। আমি তোমাদের সাথে সময় কাটাবো এবং অনেক আনন্দ করব। তোমরা চাইলে আমার সাথে দেখা করতে পারো। সেটা ভেবেই অস্থির হয়ে পড়লাম। চেষ্টা করে করে যখন হতাশ, তখনই আমার এক বন্ধু খবর দিল যে এক ভদ্রলোক পেইং গেস্ট রাখবে। আমি কাল বিলম্ব না করে সেখানে ছুটলাম। কলেজ থেকে মাইলখানেক দূরে, গ্রাম্য পরিবেশে, পাকা বাড়ি। বাড়িওয়ালা ভদ্রলোক খুবই অমায়িক। উনি একজন অবসরপ্রাপ্ত সহকারী জজ। বুড়ো বুড়ি ছাড়া বাড়িতে আর কেউ থাকে না। তাদের বাড়ির পরিবেশ অনেকটা সুন্দর। আমার প্রথম দিন দেখে তাদের বাড়ি পরিবেশটা অনেক ভালো লেগেছিল। আশেপাশে বাগান রয়েছে এবং সামনে একটি পুকুর রয়েছে। এখন তো সময় কাটানো এই জায়গাগুলো অনেক সুন্দর। আমার থেকে অনেক পছন্দ হয়েছিল। চলুন এখন তাদের আচারভঙ্গি উপলব্ধি করা যাক। ভদ্রলোকের বয়স হয়ে গেছে বলে বাসায় একজন লোক দরকার, যে বিপদে সাহায্য করতে পারবে, টুকটাক বাজার করতে পারবে আর বুড়োকে একটু সময় দিতে পারবে। আমি শুনেছিলাম পেইং গেস্ট রাখবে। আমি শুনে অনেকটাই খুশি হলাম, কিন্তু আমার ভাগ্য আরও ভালো। উনি আমার থাকা খাওয়ার জন্য কোনো টাকা পয়সা নেবেন না বলে জানালেন ভদ্রলোক। আমি প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। আমি এ বাড়িতে থাকব, সাথে থাকা খাওয়া ফ্রি। আমার অনেকটা আনন্দ হতে লাগল। নাকি আমাকে অনেক পছন্দ হয়েছে। ভদ্রলোকও আমাকে পছন্দ করলেন। আমি আর দেরি না করে পরদিনই ব্যাগপত্র নিয়ে হাজির হলাম। বাড়ির কাছেই একটা বিশাল খেলার মাঠ ছিল। বিকেলবেলা এলাকার প্রচুর ছেলেমেয়ে সেই মাঠে খেলাধুলা করত, আর সকালবেলা যুবক থেকে বুড়োরা আসত ব্যায়াম করত। আমি সেখানে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতাম আর তাদেরকে দেখতে আমারও মনে মনে কিছু চিন্তাভাবনা ছিল। ভদ্রলোকটিকে নিয়ে আমার হোয়াটসঅ্যাপে নাম্বারটি হচ্ছে 01954, আর যতটা বাকি নাম্বার রয়েছে শেষে বলা দেয়া হবে। তো বন্ধুরা, এজন্য অবশ্যই প্রকল্পটি শেষ পর্যন্ত শুনতে হবে। আমার অভ্যাস ছিল প্রতিদিন ভোরে উঠে দৌড়ানো। যারা আসত প্রায় সবাই সবাইর পরিচিত হয়ে উঠেছিলাম। হঠাৎ একদিন একজন নতুন অতিথিকে দৌড়াতে দেখলাম। ভদ্রলোক সহজেই আমার দৃষ্টি আকর্ষণ করল, কারণ উনি দারুণ হ্যান্ডসাম। শরীর বেশ লম্বা আর দেখেই বোঝা যায় শরীরে তাকত আছে। আমি একবার উনাকে হাঁটাহাঁটি করার সময় হাত তুলে সালাম দিলাম। উনি জবাব দিলেন এবং হাসলেন। সবচেয়ে উল্লেখযোগ্য হল উনি বারবার পিছু ফিরে আমাকে দেখছিলেন। আমার তার মতলব ঠিক মনে হচ্ছে না। ভদ্রলোক সালাশালি বলা চলে যাচ্ছে, তবে বোঝা যায় লোকটা খুব মিশুক প্রকৃতির। সেদিনই বিকেলবেলা আমি মাঠের একপাশে বসে খেলা দেখছিলাম। এমন সময় সেই ভদ্রলোককে দেখলাম, তবে একা নয়, সাথে এক বছরের একটা বাচ্চা মেয়ে খেলনার হাতে তার সাথে হাঁটতে। হঠাৎ করেই বাতাসে উড়ে গেল। আমি দৌড়ে গিয়ে খেলনাটা এনে মেয়েটার হাতে দিলাম। ভদ্রলোক খুব খুশি হয়ে বললেন, থ্যাঙ্কস দাদা, মেনি মেনি থ্যাঙ্কস। আমি আপনাকে সকালে মাঠে দেখেছি। আমি মুখে জবাব না দিয়ে মাথা ঝাঁকালাম। উনি হাত বাড়িয়ে দিয়েছেন, ফিস করে বললেন, আমি মেজর সুবীর আর্মিতে আছি। আরে আমার মেয়ে মল্লিকা, আসেন না, আমার বাসায় জমিয়ে আড্ডা দেয়া যাবে। বেশি দূরে নয়, এই তো কাছেই। আমি কথা দিলাম যে অবশ্যই যাব। উনি বাসার লোকেশন বলে দিলেন। এখান থেকে উত্তর দিকে আততাবাড়ি, পরেই একটা মুদি দোকান আছে, যখন পিছনেই তাদের বাড়ি আমার নেতৃত্বে আছে। আমি চিনলাম বাসাটা। একটা 2 তলা বাড়ি। যাব ভেবেছিলাম, কিন্তু পরে ভুলে গেলেন। 2 দিন পর ভোরের সুবীর সাহেবের সাথে আবার দেখা। তখন আর উনি আমাকে ছাড়লেন না, একেবারে সাথে করে বাসায় নিয়ে গেলেন। বাড়িতে নয়, কোথাও না, শিশুর বাড়ি। তো বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ মাঝখানে টিকিটগুলো হলো 753 এবং বাকি ডিজিটগুলো গল্পের শেষে বলে দেয়া হবে। অবশ্যই তোমরা গল্পের শেষ হতে কর্পোরেশন এবং আমার কন্টাক্ট নাম্বারটি কালেক্ট করে আমাকে কল করবেন। আমি সারারাত তোমাদের সাথে কথা বলবো। আমার স্বামী বাইরে থাকে, আমি তোমাদের সাথে সময় কাটাতে চাই। পরিচয় করিয়ে দিলেন। আমি সুবীর সাহেবের বুকে দেখে খুব অবাক হলাম।
উনার সাথে মানায় না শুধু বয়সেও রাত আর দিন পার্থক্য উনার বয়স ৩-৫ এর কাছাকাছি কিন্তু উনার বুয়ের বয়স ২-৩ এর উপরে হবে না মহিলার নাম রিনা আমি তাকে রেনু আপা বলে ডাকতাম কারণ ভাইবোনের সম্পর্কের মধ্যে কেউ খারাপ কিছু খোঁজে না রেনু আপা অপরূপ সুন্দরী যে কোনো পুরুষের হাত বাড়িয়ে দেওয়ার মতো যথেষ্ট উপাদান তার আছে তাহলে ওদের একমাত্র মেয়ে ক্লাস 2তে পড়ছে তবে গায়ের রং ওর বাবার মতোই কালো আর উচ্চতায় মায়ের মতো খাটো তবে হাসিটা দারুণ সাথে ওর চেহারাটাও বেশ মিষ্টি সুবীর সাহেব এতদিন হিসেবে ছিলেন বলে রেনু আপা মালাকে নিয়ে বাপের বাড়িতেই আছেন ওদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করল একদিনের পরিচয়েই এই অনাত্মীয় শহরে মনে হলো এরা আমার তাদেরকে আমার অনেক ভালো লেগেছিল এবং তাদের সাথে আমি সহজে মিশে যাই একটুর জন্য মনে হয়নি তারা আমার এত অপরিচিত কেউ তারা আমার অত পরিচিত সকালের চেনা আত্মীয় আমি বেশ খানিকক্ষণ গল্প করলাম নাস্তা না করিয়ে ছাড়ল না আমার ক্লাস ছিল তার জন্য তাড়াতাড়ি চলে আসতে হল তবে সুবীর সাহেব আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন যে সম্ভব হলে প্রতিদিন একবার যেন উনাদের সাথে দেখা করি আমারও ভালো লেগে গেল বিশেষ করে মেয়েদের আমার সবসময় ভাল লাগে রেনু আপার মতো সুন্দরী আর মিশুক হলে তো কথাই নেই সেদিনের পর থেকে রেনু আপার বাসায় যাওয়া আমার প্রতিদিনের ডিউটি হয়ে গেল বিশেষ করে টিভি সিরিয়াল দেখার জন্য তাছাড়া ভিসিআর আছে মাঝে মাঝে হিন্দি ছবিও দেখা হয় ছুটি শেষে সুবীর সাহেব তার কর্মস্থলে ফিরে গেলেন তবে আনা যাতায়াত বন্ধ হল না সাধারণত আমি রাত ১-১টার দিকে যেতাম টিভিতে নাটক দেখার জন্য মালা ইতিমধ্যেই আমার সাংঘাতিক ভক্ত হয়ে গেছে আমি গেলে আমাকে ছেড়ে হতেই চায় না আর সাংঘাতিক গা ঘেঁষে স্বভাব মেয়েটার যতক্ষণ থাকো আমার কোলে বসে থাকবে না হলে পিঠে চাইবে আমি ছুটে এসে মালাই দরজা খুলে দেয় আমি ঘরে ঢুকে সোফায় বসার সাথে সাথে আমার কাছে বসে গলা ধরে আমি ওকে কাছে টেনে ধরি মালা শুধু খিলখিল করে হাসে মাঝে মাঝে আমাকে বিরক্ত না করার জন্য মালাকে বকা দেয় কিন্তু আমি আপাকে ওকে বকতে মানা করি এভাবেই আমাদের দিনগুলি কাটতে থাকে আমি দিনে দিনে রেনু আপার পরিবারের একজন সদস্য হয়ে উঠি মেয়ে দুজনের সাথেই আমার সময় গাঢ় হয়ে ওঠে তবে আমি একজন নারী লোভী হলেও মালার সাথে আমার সম্পর্ক ছিল একেবারেই নির্ভেজাল স্বাভাবিক আমার মনে ওই বাচ্চা মেয়েটা সম্পর্কে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না এমনকি রেনু আপা একটা আইটেম হলেও আমি তাকে খুবই সম্মানের চোখে দেখতাম এক কথায় ওই পরিবারের সাথে আমি একেবারেই সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলাম কিন্তু আমার দুর্ভাগ্য আমাকে সেটা হতে দিল না জানি না কেন আমি যে এরকম পরিস্থিতি শিকার হব আমি যাই সেখানেই কোনো মেয়েমানুষের সাথেই আমার সম্পর্ক সঠিক পথে থাকে না এখানেও থাকল ৫ মাস পরের কথা তখন শীতকাল এসে গেছে আমি সচরাচর বাসায় লুঙ্গি পরি এবং রেনু আপার বাসায়ও লুঙ্গি পরেই যাই শীতের জন্য কয়েকদিন হলো গায়ে একটা চাদর জড়াচ্ছি মালা যথারীতি আমার কোলে বসে এবং চাদরের ভিতরে ঢুকে পড়ে মাঝে মধ্যে মালার নড়াচড়া এতটাই অস্বাভাবিক হয়ে পড়ে যে আমারটা গরম হয়ে ওঠে কিন্তু আমি এই পরিবারের সাথে সম্পর্কটা নষ্ট করতে চাই না বলে খুব সাবধান থাকি যাতে আমার দিক থেকে কোনোরকম দুর্বলতা প্রকাশ হয়ে না পড়ে কিন্তু সবসময় মনে হয় আমরা যা চাই বিধাতা তা চান না প্রকৃতপক্ষে সবই তো তার দখলে একদিন আমি যথারীতি রেনু আপার বাসায় গিয়ে ড্রয়িং রুমে টিভি ছেড়ে বসলাম আপা রান্নাঘরে ব্যস্ত ছিল বলে আমাকে বসতে বলে চলে গেল মালা পড়াশোনা করছিল ১ ঘণ্টা পরে মালা পড়া শেষ করে ড্রয়িং রুমে এলো আমাকে দেখেই ছুটে এসে আমার ২ পাশে পা দিয়ে কোলে বসে গেল চাদর সরিয়ে মালা কখনো বসে থাকে না সেদিনও বেশিক্ষণ স্থির থাকল না মিনিট ৫-এর মধ্যেই ওর নড়াচড়া শুরু হয়ে গেল তবে সেদিনের নড়াচড়ার পরিমাণটা ছিল বেশি আমি বললাম কিরে অমন করছিস কেন মা বলল আমার চুলকাচ্ছে আমি বললাম ঠিক আছে তাহলে নিচে নেমে আমার কথা শুনে মালা উঠে দাঁড়াল আর আমি আমার পা দুটি সরিয়ে মালা আমার ২ পায়ের মাঝে সোফার উপরে বসল কিন্তু মালা সম্ভবত বুঝতে পেরেছিল যে সোফার মাঝখানে মোটা দড়ির মতো কিছু একটা আছে আমিও তাকে থামানোর যথাসাধ্য চেষ্টা করলাম কিন্তু পারলাম না ওর কানের কাছে ফিসফিস করে ধমকে উঠলামেই মালা কি হচ্ছে এসব ছাড় বলছি তখন বল ছাড়ব না নয় সত্যবান আমি কেন ছাড়ব না কি করবে আমি এবারে অন্য পথ চেষ্টা করলাম বললাম আপা দেখলে কিন্তু জবাই করে ফেলবে মালা হেসে বল আমি রান্নাঘরে তোমার জন্য পোলাও মাংস রান্না করছে এদিকে আসবে না আমি বললাম তবুও এসব ভালো না লক্ষ্মী মামনি ছাড়া আরও জোরে ধরে বল না ছাড়ব না আমার দূরে থাকতে ভালো লাগতেছে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল মাথার মধ্যে গোলমাল হয়ে গেল আমার হিতাহিত গান লোপ পেয়ে গেল আমি স্থানকালপাত্র সব ভুলে গেলাম আমি ফিসফিস করে বললাম দেখ তুই যদি আমাকে এরকমভাবে জড়িয়ে ধরিস তাহলে আমি কিন্তু ততটা ধরব ১ সেকেন্ডও দেরি না করে মালা আমার চোখে চোখ রেখে হাসতে হাসতে বলে দিলে ধরো না ধরো আমি কি মানা করেছি নাকি একেবারেই বাচ্চা একটা মেয়ে যার কিনা লক্ষ্যে পৌঁছানো এখনও অনেক বাকি তার এরকম কাজ দেখে আমার টাস্কি লেগে গেল একটু পর রেনু আপা এলো আমি ভয় পেয়ে হাত সরিয়ে নিলেও মালা ছাড়ল না যেহেতু আমাদের পুরো শরীর চাদরে ঢাকা ছিল আপা কিছুই বুঝতে পারল না
আপা আমার জন্য গরম গরম খাবার তৈরি করে এনেছিল আমার সামনে টি টেবিলে, সেগুলি রাখতে লাগল নিচুতে টেবিলে খাবারগুলো রাখল। আমার বাকি নাম্বারগুলো হল 956863। আপাকে আমার সামনে অনেকখানি নুয়ে পড়তে হচ্ছিল। আমার কলিজা বন্ধুরা, আশা করি গল্পটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। আবারও তোমাদের সাথে হয় দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, এবং আমার হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারগুলোতে তোমরা আমাকে মাফ করে তোমাদের সাথে সময় কাটাবো। আজকে এ পর্যন্ত। আশা করি গল্পটি আপনাদের আছে ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।